আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এআই জেনারেটেড লোগো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ভেক্টর কনভার্ট করব, মানে ভেক্টর ট্রেসিং করব। এই ভিডিওটা যারা এনএসডিএ গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে আশা করতেছি। তো আমি চ্যাট জিপিটিতে অলরেডি একটা কমান্ড দিছিলাম, জেনারেট বেসিক ফ্ল্যাট রিয়েল এস্টেট লোগো ভেক্টর ইলাস্ট্রেশন 3 কনসেপ্ট অর 3 ভেরিয়েন্ট, এরকম একটা কমান্ড দিছি। তো সেটার ফলে তিনটা আমাকে লোগোর ডিজাইন কিন্তু আমাকে এআই তৈরি করে দিছে। তো এটা আমি আগে থেকেই এই কমান্ডটা দিয়ে করে রাখছি, কারণ ইমেজ জেনারেট হইতে কিন্তু একটু সময় লাগে। সো দ্যাট এই ভিডিওটা যাতে এমনিতেই আমাদের ট্রেসিং করতে একটু সময় লাগবে, সো দ্যাট এর থেকে বেশি যাতে দীর্ঘায়িত না হয় সেজন্য। তো এই ইমেজটাকে আমরা কি করছি, জাস্ট হচ্ছে ইমেজটা ওপেন হওয়ার পরে আমরা এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিছি। তারপরে এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আসার পরে ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউ থেকে আমাদের যে ক্যানভাসের সাইজ আমরা সেটা নিয়ে নিতে পারি, সাপোজ 4000 বাই 4000 বা 3000 বাই 3000 বা 2000 বাই 2000 নিয়ে নেন, সমস্যা নাই। তারপর পিক্সেলেই নিচ্ছি, কালার মোড আমরা RGB রাখতেছি, এগুলো যেভাবে আছে থাকুক। এবার আমরা কি ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের সামনে আর্টবোর্ডটা কিন্তু চলে এসেছে। এখন আমার হচ্ছে যে লোগোটা আমরা ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড ফোল্ডার থেকে লোগোটাকে আমরা কি করব, টান দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিয়ে ধরে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতর উপরে এনে ছেড়ে দিব। এখন আমরা হচ্ছে যদি কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের হুইল আপ ডাউন করি, তাহলে পিছনের দিকে নিলে কি হয়, ক্যানভাস জুম আউট হয়, আর যদি সামনের দিকে নিই তাহলে জুম ইন হবে। সো আমরা এটাকে একটু বড় করে নিই। এখন বড় করার জন্য যদি শিফট অল্টার চেপে ধরে আমরা যে কোনো একটা কর্নার দিয়ে বড় করতে চাই, তাহলে সকল দিকে একসাথে বড় হবে। সো আমরা এভাবে এটাকে বড় করে নিলাম। তারপরে আমরা এই লোগোটাকে আজকে কনভার্ট করে দেখব। একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখন এইবার আমরা কিবোর্ডের থেকে চাইলে কন্ট্রোল 2 চাপতে পারি। কন্ট্রোল 2 চাপলে কি হলো, ইমেজটা লক হয়ে গেল। এই যে এখানে আমাদের লেয়ার গুলো আছে, তো এই লেয়ারটাকে আমি হচ্ছে আহ, এই অ্যারোটা ডাউন করে দিছে। সো আমি যে লেয়ার গুলো আমরা ক্রিয়েট করব সেগুলো এখানে দেখতে পাবো। এখন আপাতত আমাদের যে ইমেজটা আমরা নিয়ে আসলাম ক্যানভাসের ভিতরে সেইটা আপাতত এখানে আছে। তো আমরা কিবোর্ডের থেকে কন্ট্রোল 2 প্রেস করেও এটাকে লক করে নিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে এসে এই যে এই যেটাকে আমরা যে লেয়ারটাকে আমরা লক করব সেটাকে সিলেক্ট করে এই যে এখানে লক করে দিলেও কিন্তু হবে। এই লক করলাম কেন, যাতে আমার হচ্ছে যখন আমি কাজ করব তখন যাতে নড়ে না বেড়ায়, ইমেজটা যাতে নড়ে না বেড়ায়। তো আমরা যখন ভেক্টর ট্রেসিং করব আমি তখন প্রিফার করি, এইটা হচ্ছে আমাদের ফিল কালার আর এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। তো ফিল কালারটাকে আমরা আপাতত ফিল কালারের উপরে ক্লিক করে এই যে নান করে দিব। আর স্টোক কালারটা আমি এখানে ব্লু কালার এবং ব্ল্যাক কালার আছে, সো আমি এখান থেকে একটা ক্লিক করে সাপোজ রেড করে দিচ্ছি, রেড কালারটা নিয়ে নিচ্ছি আমার স্টোকে, সো যাতে আমি দেখতে পারি। এখন স্টোকের সাইজ যদি আমরা বড় ছোট করতে চাই, তাহলে এখানে প্লাসে ক্লিক করে দেখেন স্টোক মোটা মোটা চিকন হবে। তো আমি আপাতত স্টোক 1 পিটি রেখেই কাজ করতেছি। এখন আমি এখান থেকে পেন টুল নিব। এই যে পেন টুলটা সিলেক্ট করার পরে এখন আমি পাত জুম করার জন্য অল্টার চেপে ধরে মাউসের হুইল চাপলেই কিন্তু আমার জুম হয়ে যাচ্ছে। আর যদি আমার একটু বেশি বড় হয়ে গেছে, এখন এদিকে ওদিকে যদি নড়ানোর দরকার পড়ে, তাহলে স্পেস বার চাপলে দেখেন আমার যে পেন টুলের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে দেখেন হ্যান্ডের আইকন হয়ে যাচ্ছে। এবার আমি মাউসের লেফট বাটন ক্লিক করে যেদিকে ঘোরাবো সেই দিকেই কিন্তু আমার ইমেজটা আমি ঘোরাইতে পারবো। আবার অল্টার চেপে মাউসের হুইল পিছনের দিকে নিলে পরে জুম আউটও হয়ে যাবে। সো এবার আমি যে কোনো একটা পয়েন্টে একটা ক্লিক করে কাজটা শুরু করতেছি। সো এখান থেকে আমি এতটুকু পর্যন্ত একটা ক্লিক করলাম। তারপরে আবার হচ্ছে এখান থেকে এখানে এসে আমি একটা ক্লিক করতেছি মাউসের। তারপরে এই মাথায় একটা ক্লিক করলাম, এই মাথায় একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম। এটা তো খুব সিম্পল লোগো, এই জন্য আমি হচ্ছে খুব ইজিলি করতে পারতেছি, এবং আপনাদেরকে ইজি থেকেই যখন আপনি একদম বেসিক লেভেলে থাকবেন স্টার্টিং পর্যায়ে, তখন এরকম ছোট ছোট সিম্পল সিম্পল জিনিসই করবেন যাতে কনফিডেন্সটা গ্রো করে আপনাদের। তো দেখেন আমার কিন্তু যেই এই পাথ যখন আমরা করব, এটা হচ্ছে পেন টুল দিয়ে আমরা পাথ করলাম। তো আমরা এই পয়েন্টের থেকে শুরু করছি, ঘুরে এসে আবার এই পয়েন্টে যখন আবার ক্লিক করলাম তখন কিন্তু পাথটা ক্লোজ হয়ে গেল, এবং এখানে দেখেন একটা নিউ লেয়ার তৈরি হয়ে গেছে পাথ নামে। এইটা হচ্ছে কি, এইটা কমপ্লিট হলো। এবার আমরা আসি পরের গুলা, তো পরেরটাতে তো আবারও মনে করেন আমি এখান থেকে শুরু করতেছি, এখান থেকে শুরু করতেছি, এখানে দিলাম, তারপরে এখানে দিলাম,
তারপরে এখানে দিলাম, তারপরে আমি হচ্ছে এখানে এসে আবার ক্লোজ করে দিচ্ছি। যদি আমার হচ্ছে যে পয়েন্টে থেকে শুরু করছি সেই পয়েন্টে এসে না শেষ করি, তাহলে পরে পাতটা কিন্তু ক্লোজ হবে না, পাতটা ওপেন থেকে যাবে। তারপরে আবার আমি এখান থেকে শুরু করতেছি এইটুকু পর্যন্ত। তো তারপরে এখন দেখেন আমি যে দাগটা টানবো এটা সোজা যাচ্ছে না বেঁকা যাচ্ছে, যদি আমি ঠিক করতে না পারি, তাহলে আমি যদি কিবোর্ডের শিফট চেপে ধরি তাহলে দেখবেন যে লাইনটা একদম স্ট্রেট বরাবরই, যে বরাবর আপনি টানতেছেন সেই বরাবরই স্ট্রেটই যাবে। আবার যদি আপনি বেঁকান তাহলে কি একবারে 45 ডিগ্রি বেঁকবে, এরকম ভাবে আর কি। তো কারণ আমি এখন দেখেন যদি শিফট না চাপি তাহলে পরে আমি আমার ইচ্ছা মতো ফ্লেক্সিবল ভাবে ঘুরাইতে পারতেছি। বাট যখন আমার স্ট্রেট লাইন হবে তখন আমার শিফট চেপে ধরলে এটা নিখুঁত ভাবে আমি করতে পারবো। তো এখানে একটা ক্লিক করলাম, তারপরে একটু জুম করে নিই, এখানে একটা ক্লিক করতেছি, তারপরে আবারও শিফট চেপে ধরে আমি এই পর্যন্ত এনে রেখে দিলাম, তারপরে এটাতে ক্লিক করলাম, আর তারপরে শিফট চেপে ধরে আবার আমি স্ট্রেট লাইন যেহেতু সেহেতু এখানে একটা ক্লিক করলাম, তারপর আবার শিফট ছেড়ে দিলাম, এখানে একটা ক্লিক করে এবার আর শিফট না চাপলেও হচ্ছে, কারণ আমি কিন্তু অলরেডি কিন্তু আমাকে দেখেন একটা পিঙ্ক কালারের লাইন দিয়ে আমাকে গাইড করতেছে। সো এবার এসে আমি এই যে এখানে আমার পাতটাকে ক্লোজ করে দিলাম, তাহলে আমার এই পাতটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখান থেকে আবারও শুরু করি, এখান থেকে এই পর্যন্ত, তারপরে এখানে এসে ক্লোজ করতেছি, এখানে একটা ক্লিক করলাম, তারপরে আমি পাতটা এখানে ক্লোজ করে দিলাম। তারপরে এটার জন্য আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দাঁড়ান, এখানে এসে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করতেছি, তারপরে এখানে একটা ক্লিক করতেছি, তারপরে এসে আমার পাতটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার আমার কিন্তু উপরের অংশটা কমপ্লিট, এবার আমার জানালার যে কাজটা সেটা আমি করব। তো এর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার এবার পেন টুল না নিয়ে এবার আমি রেক্টেঙ্গেল টুলে চলে গেলাম। যেহেতু এগুলা রেক্টেঙ্গেল বক্স, তো আমি রেক্টেঙ্গেল টুলে চলে গেলাম। এখন আমি যদি শিফট চেপে ধরে রেক্টেঙ্গেলটা টানি তাহলে চতুর্দিকে এক সাইজের হবে, যেহেতু জানলা আমাদের এক সাইজের, সো আমি এটা দিলাম। তারপরে সিলেক্ট টুল সিলেক্ট করলাম, একটা জানলা বানিয়ে নিলাম, তারপরে আমি সিলেক্ট টুলটা সিলেক্ট করে আমি একটু জুম করে নিচ্ছি, তারপরে সিলেক্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি অল্টার চাপি দেখেন আমার মাউসটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, মানে এখন আমি ডুপ্লিকেট করতে পারবো। সো অল্টার চাপার ফলে যখন আমার মাউসটা ডাবল হয়ে যাবে, কখন যখন আমি এই যে পাথের লাইন বরাবর মাউসটাকে নিব তখনই কিন্তু আমার মাউসটা ডাবল হয়ে যাচ্ছে। সো আমি এখন অল্টার চেপে ধরে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিই তাহলে পরে কি হলো, আগে যে রেক্টেঙ্গেলটা বানাইছে সেটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমি কি করব, এই দুইটাকে সিলেক্ট করব, আমি কিন্তু সিলেকশন টুলটা যেটা সেটা আমার কিন্তু সিলেক্ট আছে। এবার আমি কি দুইটাকে এইভাবে টান দিয়ে সিলেক্ট করলাম। এইবার অল্টার চেপে ধরে আমি কি করব, দুইটাকে একসাথে ডুপ্লিকেট করে আবার নিচ বরাবর বসিয়ে দিচ্ছি। ব্যাস আমার কিন্তু উপরের অংশের পাত করা কমপ্লিট। এবার হচ্ছে আমাদেরকে ফন্টের কাজ। এখন ফন্ট আমরা আর হচ্ছে এটাকে ম্যানুয়ালি পাত করতেছি না, আমি জাস্ট টেক্সট টুল দিয়ে ফন্টটা লিখে দিচ্ছি। এটা এখন যেহেতু টেক্সট টুল দিয়ে আমি আলাদাভাবে লিখতেছি, সো আমার এআই দিয়ে জেনারেট করা ফন্টের সাথে মিলবে না, হালকা একটু চেঞ্জ হবে। জাস্ট আমি বোঝানোর জন্য যে আমরা কিভাবে কাজটা করতে পারতেছি সেইটা। সো আমি এখান থেকে টেক্সট টুল নিলাম, এখন আমি ফাঁকাতেই লিখি, পরবর্তীতে ওটা নিয়ে যাওয়া যাবে। তো টেক্সট যখন আমি এখানে আবারও আমি আসতেছি, এটা যে টেক্সট টুল নেওয়ার পরে আমি যখন ক্লিক করলাম তখন দেখেন আমার এই যে লরেম ইপসাম লেখাটা খুব ছোট। তো এখন ফন্টের সাইজটা আমাদের এই যে এখানে 12 পিটি হয়ে আছে। বা কারো কারো যদি এইটা যদি আমরা না পাই, দেখা যাচ্ছে ক্যারেক্টারের উপরে ক্লিক করলে আমাদের এরকম টাইপের একটা উইন্ডো আসবে, সেখান থেকে আমরা ফন্টের নেম, ফন্টের সাইজ এগুলা কিন্তু চেঞ্জ করতে পারবো যদি এইরকম ভাবে এখানে না শো করে। তো আমরা এখানে 12 পিটিকে যদি একটু 72 পিটি বা এরকম কিছু করি তাহলে আপাতত কিন্তু একটু দেখতে বড় লাগবে। তারপরে এটাকে বোল্ড করা, রেগুলার করা আমরা এখান থেকে করতে পারবো। তো এটা ডিপেন্ড করতেছে আপনার ফন্টের উপরে। তো আমি ফন্টটাকে একটু ডিফারেন্ট ফন্ট নিই, যেহেতু আমাদের এইখানে হচ্ছে ফন্টের বাইরে কিন্তু কোনো দেখেন কোনো দাগ নেই। ফন্টের বাইরে বলতে ফন্টের শেষের অংশে, যেমন এই মাথা এগুলোতে কোনো দাগ এক্সট্রা স্ট্রোক নাই, তার মানে এটা হচ্ছে কি স্যান্স সেরিফ ফন্ট। যদি স্ট্রোক থাকতো, যেমন দেখেন এই যে এখানে যখন আমি সোর্স সেরিফ ভেরিয়েবলের উপরে যখন মাউসটা রাখছি এই ফন্টে, তখন কিন্তু দেখেন এল, তারপরে পি,
এই এম এগুলার নিচে কিন্তু একটা এক্সট্রা করে স্ট্রোক আছে, তার মানে এটা শেরিফ ফন্ট। সো আমাদের এখানে যেহেতু স্যান শেরিফ নিছে, সো আমরা স্যান শেরিফ টাইপের যে কোনো একটা ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে কাজটা করি। সাপোজ আমরা এটাকেই সিলেক্ট করলাম, যদিও মিলবে না, তারপর আচ্ছা এটা না, আমরা একটু সিম্পল ফন্ট নিই। আচ্ছা এইটাকে আমরা নিলাম। এখন আমরা কি রিয়েল ইএস রিয়েল এস্টেট লিখে দিলাম, তারপরে যেটা যে আমরা এটাকে একটু টেনে বড় করি। টেনে যখন বড় করতেছি লেখাটাকে, তখন কিন্তু আমি সিলেক্ট টুল দিয়ে কি করছি, সিলেক্ট টুল দিয়ে আমি সিলেক্ট টুলে ক্লিক করছি। সো আমি এখন এই যে চারদিকে আমার হচ্ছে সিলেক্ট ধরে বড় করার মতো অ্যারো চলে এসছে, যখন আমি কর্নারে ধরতেছি বা এইগুলাতে এই ধরতেছি। এখন আমি কি করব, শিফট অল্টার চেপে ধরলে সব দিকে আমার একসাথে বড় হবে। তো আমি বড় করলাম, এখন দেখি একটু এটা নিয়ে যে মোটামুটি আমার কিন্তু মিলে গেছে, মোটামুটি মিলে গেছে। সো এই অবস্থায় আমি রেখে দিলাম। আমি পরে বাকি কাজটুকুনো করতেছি, আগে আবার বিল্ডিং বেটার, এই যে বেটার ফিউচার এটা লিখে নিই। আমি সেম ফন্টেই এটাকে বোল্ড না দিয়ে এটাকে আমরা রেগুলার করতে পারি বা লাইট করতে পারি। রেগুলার দিয়ে দিলাম, বিল্ডিং বেটার ফিউচার্স। তারপরে এটাকে আবার আমি সিলেক্ট টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন টেক্সটটা কিন্তু এবার আমার বড় ছোট করার মতো অপশনে আমাকে দিয়ে দিছে। সো আমি এখানে বসিয়ে দেখি আর একটু ছোট করতে হবে, তাহলে আমি শিফট অল্টার চেপে একটু ছোট করে নিচ্ছি। এবার যদি আমি বসাই আর একটু ছোট করা যায়। আচ্ছা এতটুকুই থাক আমার। এই তো এবার কিন্তু দেখেন একদম মিলে গেছে, প্রায় প্রায় মিলে গেছে। সো আমি এই অবস্থায় রেখে দিলাম। এখন আমার কি দুইটা হচ্ছে দাগ, এই যে দুইটা দাগ দুই সাইডে আছে, তো এর জন্য আমরা কিন্তু সরাসরি রেক্টেঙ্গেল টুল ব্যবহার করতে পারতেছি। রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে আমি এটাকে উম, একটা রেক্টেঙ্গেল টেনে দিলাম। এবার এই রেক্টেঙ্গেলটাকেই আমরা কি করব, এই রেক্টেঙ্গেলটাকে আমরা ডুপ্লিকেট করব। তো এটাকে ডুপ্লিকেট করে আমরা নিয়ে আসি। এই যে অলরেডি আমি ডুপ্লিকেট করছি, এখন আমি এটাকে এখানে বসাই। বসানোর পরে এখন আমাদের কাজ, যখন আমাদের লেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের লেখাকে কি করতে হবে, লেখাকে এক্সপ্যান্ড করতে হবে। তো আমি সিলেক্ট টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, তারপরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড দিয়ে অবজেক্ট ফিল এই দুটো টিক দিয়ে ওকে করে দিলাম। আমাদের এটা এক্সপ্যান্ড হয়ে গেল। তারপরে কি আমাদের সেম ভাবে আমরা বিল্ডিং বেটার ফিউচার এটাকেও সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। ওকে। এখন আমাদের যদি এই লেখাটাকে আমরা সিলেক্ট করি, তাহলে পরে এখন আমরা এটাকে কি করতে পারি, আনগ্রুপ করলে করে দিতে পারি। যখন আমরা টেক্সটকে এক্সপ্যান্ড করি তখন তারা গ্রুপ আকারে থাকে। যেমন দেখেন এখানেও কিন্তু অক্ষরগুলা গ্রুপ আকারে আছে। এক্সপ্যান্ড করার ফলে আমাদের যেটা হলো যে টেক্সট গুলা আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেল। আমাদের উপরে যেমন আমরা এইভাবে শেপ তৈরি করছি, এক্সপ্যান্ড করার ফলে টেক্সটও কিন্তু শেপ হয়ে গেল। যখন এক্সপ্যান্ড করে ফেলবো, তারপরে কিন্তু আর আমরা টেক্সটটাতে টেক্সটের মানে টেক্সট যেভাবে আমরা এডিট করার অপশন পেতাম সেটা আর পাবো না। তো এখন আমরা যেটা করতে পারি, দেখেন এগুলা জোড়া দেওয়া নাই, আমরা চাইলে এটাকে জোড়া দিয়ে দিতে পারি। কিভাবে, পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম, তারপরে শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এভাবে করে শেপ গুলাকে জোড়া দিয়ে দিচ্ছি। এই যে ব্যাস, ব্যাস এখানে আমাদের এটার কাজ কমপ্লিট। এবার আমরা নিচেরটাকেও যদি সেম ভাবে জোড়া দিতে চাই, তাহলে আবার আমরা সিলেক্ট টুল সিলেক্ট করলাম, তারপরে পুরোটাকে সিলেক্ট করলাম, তারপরে আবারও শেপ বিল্ডার টুলটা নিলাম, তারপরে এবার দেখি আমাদের এদিকে কোনো কিছু আছে কিনা জোড়া দেওয়ার মতো। আচ্ছা এখানে আর আছে, সো আর এর এখানে আমরা এটাকে জোড়া দিয়ে দিলাম, এখানকার আরটাকে জোড়া দিয়ে দিচ্ছি। আচ্ছা ব্যাস আমাদের ইয়ার কাজ কমপ্লিট। আমরা হচ্ছে পুরো শেপ মার্জ করা হয়ে গেছে আমাদের, মানে শেপ গুলা যে ব্রোকেন অবস্থায় ছিল সেটাকে আমরা জোড়া দিয়ে দিলাম। এবার আমাদের কি করব, আমরা পুরোটাকেই আবার সিলেক্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় সবগুলোকে আমি সিলেক্ট করলাম, করে আবারও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম।
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ আর কোন যে যে কোনো একটা গ্রুপকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আমরা করতে পারি, ঠিক আছে। তো এইখানে অলরেডি তারা গ্রুপ অবস্থাতেই আছে। সো এখন আমরা যেটা করতে পারি, এই যে এই দাগটা আর এই টেক্সট, মানে টেক্সট আর এই দাগ তারা সব এক লাইনে আছে কিনা সেটা এনশিওর করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিলেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা তিনটাকে একসাথে সিলেক্ট করলাম। এবার এই যে মাঝখানের যে টেক্সট, একে সিলেক্ট কর, একটা ক্লিক করলাম, তাতে কি হলো দেখেন টেক্সটটা কিন্তু একটু বোল্ড হয়ে থাকলো, মানে এই প্রথমে আমি কি করলাম পুরোটাকে সিলেক্ট করলাম, তারপরে যার সাপেক্ষে আমি বাকিদেরকে একটা অ্যালাইনমেন্টে আনবো সেটাকে সিলেক্ট করব, কার সাপেক্ষে আমি এই টেক্সটের সাপেক্ষে চাচ্ছি এরা যাতে হরিজন্টালি আমার হচ্ছে সেন্টার থাকে। তো আমি এটা যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি, দেখেন এখন এই যে ডান পাশের এটা কিন্তু একটু উপরের দিকে উঠে গেছে, এখন তারা কি এক লাইনে আছে। তো এক লাইনে থাকা অবস্থায় আমি চাইলে এদেরকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারি, এবার কিন্তু এরা আবার একটা গ্রুপ হয়ে গেছে। সো এখন যদি আমি এই দুইটাকে সিলেক্ট করি দিয়ে এর সাপেক্ষে একে এবার আমি অ্যাকচুয়ালি মানে ভার্টিক্যালি সেন্টার করতেছি, এই যে দেখেন, আর এটা আমরা হরিজন্টালি করতেছি, কিন্তু এখানে একটু উল্টা। তো তারপরে এই হয়ে গেল। এখন আমার কাজ কি, আমি মেনলি হচ্ছে এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পিছনের যে ইমেজটা সেটাকে আমরা কি করব, এখান থেকে লকটাকে তুলে দিলাম, তারপরে আমাদের সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব, ইমেজটাকে একটু সাইডে সরায় রাখলাম। এইবার আমরা হচ্ছে আমাদের লোগোটাকে আবার অল্টার দিয়ে একটু জুম করে নিচ্ছি, তারপরে কি করব, এবার দেখেন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এবার এখানে যে দুইটা গ্রুপ আছে গ্রুপগুলোকে আমি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিলাম। এখানে আরেকটা গ্রুপ আছে, এই গ্রুপটাকেও আনগ্রুপ করে দিই। এখন আমাদের কি কালারিং করার পালা। তো উপরে যেহেতু আমরা হচ্ছে স্ট্রোক কালার দিয়ে কাজ করছি, সো আমি পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে স্ট্রোকের উপরে ক্লিক করে স্ট্রোকটাকে নান করে দিচ্ছি, এবং আমাদের যে সলিড ফিল কালার এটাকে কি করতেছে যে কোনো একটা কালার আপাতত দিয়ে দিচ্ছি, মনে করেন ইয়েলোই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কাকে কাকে আমাদের নীল কালার দিতে হবে, এইটা এইটা এইটাকে। সো আমি যদি এক এক করে কালার দিতে চাই তাহলে সিলেকশন টুল দিয়ে আমি একটাকে সিলেক্ট করলাম, তারপরে এই যে আই ড্রপার টুল দিয়ে যেখান থেকে আমি কালার, যে কালারটাকে রেফারেন্স নিব সেই কালার উপরে ক্লিক করলে দেখেন নীল কালার হয়ে গেল। এখন যেহেতু এটাও নীল এটাও নীল, সো আমি কি করতে পারি, এটা আবার সিলেকশন টুল দিয়ে এটাকে ক্লিক করতে পারি, তারপরে আবার শিফট চেপে ধরে আবার যাকে যাকে নীল করব তাকেও সিলেক্ট করে দিলাম। তো আমি মনে করেন এই যে এইগুলো আমার নীল কালার হবে, সো আমি এইগুলাকে একটা করে ক্লিক করতেছি শিফট চেপে ধরে। সো এইটা এইটা এবং এই রিয়েল এইটুকুনো আমার সিলেক্ট হলো। তো এখন আমি আইডপার সিলেক্ট করে আমি আবারও এই নীল কালার এখন আমি এখান থেকেও নিতে পারি এখান থেকেও নিতে পারি, দেখেন আমার কালার কিন্তু হয়ে গেল। এবার কি আমার হচ্ছে বাকি এই দুইটা, সো আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে ধরে এই এই চারটাকে সিলেক্ট করলাম এবং এই স্টেটকে সিলেক্ট করলাম, করার পরে আই ড্রপার দিয়ে আমি এখান থেকে কালার পিক করে দিলাম। আচ্ছা, তো তারপরে আমার কাজ কি, আবারও সিলেকশন টুল দিলাম। এখন যদি আমি এই আই ড্রপারে থাকা অবস্থায় যদি এই হচ্ছে সিলেকশন টুলে এসে এটাকে সিলেক্ট করি, তাহলে পরে তো আমি সিলেকশন টুলে এসে আমি এটাকে সিলেক্ট করতেই পারতেছি, কিন্তু যদি আমি আই ড্রপারে থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করতে চাই তাহলে পরে কন্ট্রোল চাপলে আমি হচ্ছে সেই অপশনটা, দেখেন আমার আই ড্রপার থেকে যখনই আমি কন্ট্রোল চাপতেছি তখন কিন্তু আমার এই যে মাউস কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে আবার এটাকে সিলেক্ট করার পরে এবার আমি আই ড্রপার এই কন্ট্রোল ছেড়ে দিব, এবার আমি হচ্ছে এখান থেকে কালারটা পিক করে দিচ্ছি, ব্যাস আমাদের কিন্তু লোগোটা কমপ্লিট, আমাদের লোগো কমপ্লিট। এবার আমরা কি করব, এবার সিলেক্ট টুল দিয়ে আমাদের হচ্ছে যে ইমেজটা সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম, করে ডিলিট বাটনে চাপ দিয়ে দিলাম, সো আমাদের ইমেজটা ডিলিট হয়ে গেল। এখন আমরা আমাদের ক্যানভাসের লোগোটা সেন্টারাইজ নাই, সো আমি চাইলে পুরোটাকে এভাবে পুরোটাকে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল জি করলাম, এটা গ্রুপ হয়ে গেল। সো এখন আমি কি করতে পারি, এই যে এটাকে এদিকে আমাদের হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমি কি সেন্টার করে দিলাম, ব্যাস আমার লোগোটা কিন্তু আমার ক্যানভাসের থেকে সেন্টার হয়ে গেল। যদি আমি এভাবে না করে
যদি গ্রুপ না করে নিতাম তাহলে পরে যেটা হতো, যদি আমি পুরোটাকে সিলেক্টও করি কিন্তু আমি গ্রুপ করিনি, এখানে দেখেন কোনো গ্রুপ নাই। তো এই অবস্থায় যদি আমি এটাকে এইভাবে দিই, দেখেন আমার কিন্তু সব এক জায়গায় হয়ে মিক্সিং হয়ে গেছে। তো এইটা করা যাবে না, এই জন্য আমাদেরকে কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করে আগে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে তারপরে আমাদেরকে এটাকে সেন্টারাইজ করতে হবে। এবার আপনি চাইলে এটাকে আবার আনগ্রুপ করে নিতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার। আচ্ছা, এই আমাদের লোগোর কাজ হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ করব। তো ফাইল, সেভ বা সেভ অ্যাজ যেটা করতে পারেন, তারপরে কি আপনাদের ডেস্কটপে আপনাদের যে প্রজেক্ট ফোল্ডার হবে সেখানে মনে করেন টাস্ক এ, টাস্ক বি, এরকম ভাবে এখানে আপনি কি করলেন, টাস্ক এর মধ্যেই আমি সাপোজ এটাকে রিয়েল এস্টেট লোগো ডট এআই, এই ডট এআই ফাইল আমি সেভ করলাম। তো এবার ডট এআই থাকা অবস্থায় আমি ফাইলের নাম দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। দেওয়ার পরে ইলাস্ট্রেটর 2020 আছে, থাক এভাবে, যেভাবে আছে এইভাবেই আমরা ওকে করে দিব। এই গেল একটা। তারপরে আপনার যদি জেপিইজি বা পিএনজি বা এসভিজি ইমেজ যেভাবেই সেভ করতে বলুক না কেন সেইভাবে আমরা সেভ করব। তো আমি এখানে হচ্ছে এআই ফাইলটা সেভ করে নিলাম। তারপরে কি, এবার আমরা যদি এসভিজি ফাইল সেভ করতে বলে তাহলে ফাইল, আবারও সেভ অ্যাজ, এখান থেকে এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরের এখান থেকে আমরা এই যে এসভিজি, এই এসভিজি তে ক্লিক করে এবার কিন্তু আমরা দেখেন রিয়েল এস্টেট লোগো ডট এসভিজি। এবার যদি আমি সেভ করি তাহলে আমার ইমেজটা এবার যেভাবে আছে ওকে করে দিলাম, আমার ইমেজটা এসভিজি অবস্থায় সেভ হয়ে গেল। এবার যদি আমরা পিএনজি বা জেপিজি করতে চাই তাহলে ফাইল থেকে এবার আমরা যাব এক্সপোর্ট, এখান থেকে আপনি চাইলে এক্সপোর্ট অ্যাজ করতে পারেন, এক্সপোর্ট অ্যাজ করে এবার দেখেন আমরা এখান থেকে জেপিজি সিলেক্ট করলে জেপিজি হবে, আমরা যদি পিএনজি সিলেক্ট করি পিএনজি হবে। তো আমরা এখান থেকে মনে করেন পিএনজি সিলেক্ট করলাম, তারপরে এক্সপোর্টে ক্লিক করার সময় যেহেতু পিএনজি, সো আমরা চাইলে ট্রান্সপারেন্ট, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ট্রান্সপারেন্ট হবে নাকি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে নাকি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হবে, আপনি সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চান পিএনজিতে তাহলে পরে এটা, যদি ট্রান্সপারেন্ট চান তাহলে ট্রান্সপারেন্টে দিয়ে ওকে করে দিবেন। তাহলে কি আমাদের পিএনজি মোডে সেভ হয়ে গেল। আবার জেপিজি করতে চাইলে সেম, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, তারপরে কি এই যে জেপিইজি দিয়ে আমরা জেপিইজি তে এক্সপোর্ট করে ফেলতে পারি। এখন জেপিইজি তে আপনি কোয়ালিটি কেমন চাচ্ছেন সেটা, আপনি যদি লার্জার ফাইল চান 10 দিলে 10, 8 দিলে 8, আমরা 10ই দিলাম, দিয়ে আমরা কি ওকে করে দিলাম। ব্যাস, এইবার আমাদের কি লোগোটা কিন্তু সব রকম ফাইলেই আমাদের সেভ হয়ে গেল। এআই ফাইল, এসভিজি ফাইল, পিএনজি, জেপিইজি সব মোডে আমরা সেভ করে ফেলছি। এবার যদি আমরা আমাদের প্রজেক্টের ফোল্ডারে ডেস্কটপে আমাদের যেখানে আমরা সেভ করলাম সেই ফোল্ডারের ভিতরে চলে আসি, তো দেখেন আমাদের এআই ফাইল, তারপরে জেপিজি ফাইল, পিএনজি ফাইল এবং এসভিজি ফাইল সব রকম মোডে আমরা কিন্তু কাজটা করে ফেলছি, লোগোটা সেভ করে ফেলছি লোগোটা ডিজাইন করার পরে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।